বিসমিল্লাহির রহমানির রহিম। ৩রা আগস্ট ২০২৪, আজ শনিবার। আগামীকাল হলো রোববার। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল ৪ তারিখ থেকে কোটা সংস্কার আন্দোলন যারা নেতৃবৃন্দ তারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। ঠিক কয়েক ঘন্টা পরেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব দুদিনের কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকালকে ঢাকা মহানগরের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের সভা সমাবেশের কথা বলেছেন। ৫ তারিখে একটা শোক র্যালি ডাক দিয়েছেন। একটা রাজনৈতিক দলের সভা সমাবেশ করবে, আওয়ামী লীগও করবে, কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো আগামীকালকেও কোটা সংস্কার আন্দোলনদের কর্মসূচি আছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের ওয়ার্ডে ওয়ার্ডে তারা যে সভাটা করবে, তাদের সেই সভা করতে গিয়ে তারা যদি আবারও এই কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তারাও ঝাঁপিয়ে পড়বে, পুলিশও ঝাঁপিয়ে পড়বে, তখন অবস্থাটা কী হবে? এটা তো আমাদের চিন্তার বিষয়। তারা কি পারবে এই হাজার হাজার ছাত্রদের সামনে দাঁড়াতে? এখন তো শুধু তো এই আন্দোলনটা তো ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলনটা হলো ছাত্রদের সাথে তাদের মায়েদেরও আন্দোলন। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নিউজে যা দেখলাম যে ছাত্রদের সাথে অনেক জায়গায় ছাত্রদের মারা এবং অভিভাবকরা নেমে গেছে। এখন সরকার থেকে যতই বলা হোক যে এটা ছাত্রদের আন্দোলন না, এখানে অন্যরা ঢুকেছে, আসলে বিষয়টা তা না। এখনও আন্দোলন কিন্তু ছাত্রদের। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বিএনপির কোনো নেতৃবৃন্দ সাক্ষাৎ করেনি, বা বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত সেই কোটা সংস্কার আন্দোলনে নেতাদের সাথে গিয়ে সংহতি প্রকাশ করেনি। এর একটা কারণ আছে। কারণ যদি বিএনপির কোনো নেতা এখানে গিয়ে সংহতি প্রকাশ করে, তাহলে সরকার এটাকে চূড়ান্তভাবে বলবে যে এটা বিএনপির আন্দোলন। এখন পর্যন্ত এটা ছাত্রদের আন্দোলন আছে। আমরা বাংলাদেশে যত জায়গায় খবর নিয়েছি সব জায়গাতে ছাত্ররাই করতেছে। একজন আলেম বলেছেন যে না, মাদ্রাসার আলেমরা এখন এখানে যোগ দিচ্ছেন না কৌশলগত কারণে। কারণ যদি আজকে মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনে যোগ দেয়, তাহলে সরকার পক্ষ থেকে বলা হবে সারা পৃথিবীতে যে বাংলাদেশে মৌলবাদী জঙ্গিরা এই আন্দোলন করছে। এখানেও সরকার ব্যর্থ। তৃতীয়ত, জামাত শিবিরকে বিলুপ্ত বা ব্যান করার পরে অনেকে ভেবেছে সারা বাংলাদেশে জামাত শিবির একটা নৈরাজ্য অবস্থা করবে, একটা আন্দোলন করবে। কিন্তু আশ্চর্যের বিষয় যে জামাত শিবিরকে ব্যান করার পরে জামাত শিবির একটা শব্দও করেনি। অনেকে পথে ঘাটে জিজ্ঞেস করলাম যে ভাই কি আপনাদের রিয়াক্ট কি? না, আমাদের আমিরে জামাত বলেছে, মানে কেন্দ্রীয় আমির যিনি সভাপতি যাকে বলেই আমরা, সে নাকি বলেছে যে কোনো রিয়াক্ট যেন না করে। তাহলে সরকার এখানেও কিন্তু ব্যর্থ হয়েছে যে সরকার জামাতকে এই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে সরকার ব্যর্থ হয়েছে, বিএনপিকে টেনে আনতে ব্যর্থ হয়েছে, মাদ্রাসার হুজুর এবং আলেম ওলামাদেরকে এই কোটাদের সাথে সংযুক্ত করতে ব্যর্থ হয়েছে। এটা যে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন, এই পর্যন্ত ছাত্ররা এটাকে টেনে নিয়ে এসেছে এবং আগামীতেও নিয়ে যাবে। তবে সরকার, আমি মনে করি সরকারের দমন পীড়ন থেকে সরকার সরে আসার যে ডায়ালগ দিচ্ছে, এই ডায়ালগটা যদি আরও আগে দিত, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা সৃষ্টি হতো না। তবে সরকার যেভাবে চেষ্টা করুক বিএনপিকে বা অন্যান্য রাজনৈতিক দলকে জড়ানোর জন্য, সরকার এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বিএনপির আন্দোলনে, এই গত ১৫ বছর আন্দোলনে বিএনপির কোনো কৌশল ব্যর্থ বা সফল যেটাই আপনি অভিহিত করেন, তবে এই একটা বিষয়ে বিএনপি এবার সফল হয়েছে যে তারা কোটা সংস্কার আন্দোলনের সাথে সরাসরি গিয়ে তাদেরকে সমর্থন করেনি। যা করছে তারা বিবৃতি, তাদেরকে সমর্থন জানাচ্ছে, ছেলেরা মারা যাচ্ছে, শোক প্রকাশ করছে, ঠিকই আছে। কিন্তু সেখানে এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব বিএনপি নিজের হাতে নেয়নি বা নেওয়ার চেষ্টাও করেনি। এখানে হলো বিএনপির সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়। ধন্যবাদ সবাইকে।